তো সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে ঘটনার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। এরকম প্রস্তুত ছিলাম না। বৈষম্যবিরোধী আন্দোলনে অনেক ছাত্রদের, শ্রমিকদের, কৃষকদের, এমনকি যারা হকার, তাদের জীবন বিপন্ন হয়েছে, তারা শহীদ হয়েছে। এই আন্দোলনে যে শুধু ছাত্ররাই স্টক হোল্ডার তা কিন্তু নয়, এই আন্দোলনের রাজনৈতিক ব্যক্তিরাও স্টক হোল্ডার, যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। গত 17টি বছর তারা এই আন্দোলনের সাথে তিলে 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 গড়ে উঠিয়েছে। কিন্তু এই আন্দোলনে করতে গিয়ে যারা শহীদ হয়েছে, অনেকেই আহত হয়েছেন, যার মধ্যে আমিও ছিলাম একজন আহত ব্যক্তি। এবং রক্তক্ষরণ হয়েছে অনেকের, অনেকে পঙ্গুত্ব বরণ করছে, অনেকের পাও কেটে ফেলা হয়েছে, অনেকে এখন ট্রিটমেন্টে আছে। এক একজন এক এক সমস্যাবিধে ভুগছে। প্রশ্ন হলো, এই আন্দোলন করতে গিয়ে একটি পরিবার তার কর্মক্ষম যে ব্যক্তিটি ছিলেন, যার সংসারের হাল ধরতেন, তাকে হারিয়েছে। এই আন্দোলন করতে গিয়ে একজন ছেলে তার বাবাকে হারিয়েছে, একজন মেয়ে তার বাবাকে হারিয়েছে, এবং এই আন্দোলন করতে গিয়ে একজন বাবা তার ছেলেকে হারিয়েছে। এই যে হারানো বেদনা, এটা কি সরকার ফিরিয়ে দিতে পারবে? আদৌ কি সম্ভব? আচ্ছা, সম্ভব নয়। যদি আমরা মনে করি যদি সম্ভব না হয়, তাহলে তাদের অবশ্যই তাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করা উচিত। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, কতটুকু হয়েছে তা জানি না, এবং সেই ঘোষণা দিয়েছে ছাত্ররা। এখানে দেখবেন এই কাজের ক্ষেত্রে যারা স্টক হোল্ডার, এই আন্দোলনের সাথে যারা স্টক হোল্ডার ছিল, তারা কিন্তু একমাত্র ছাত্র ছাড়া আর কেউ এখানে ইনভলভ হচ্ছে না বা হতে দিচ্ছে না, এরকম কিছু। আজকের যে ঘটনাটা ঘটেছে, যে সেটা হলো উপদেষ্টার গাড়ি 3 বৈষম্যবিরোধী ছাত্রের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। কেন? অর্থাৎ ডাক্তার, বিদেশি ডাক্তার আছে, তারা রোগী দেখছে 4 তলায়, 3 তলায় বৈষম্যবিরোধী ছিল, ওদেরকে 5-6 জন দেখে তারা নেমে যাচ্ছে। তখন ওরা বললো যে আমাদেরকে দেখবেন না কেন? বাস্তবতাই তো, তার তো অধিকার আছে বলার, এবং অধিকার আছে বিধেই তো বলছে। এবং তিনি দেশের জন্য তার এই অনেকের হাত গেছে, পা গেছে, কারো চোখ গেছে, কারো মণ্ডল পুরোটাই ধ্বংস হয়ে গেছে, এরকম আছে। এই যে যাওয়ার পরে একটা সরকার গঠন হয়েছে, সেই সরকারের উপদেষ্টারা এত উদাসীন, এত দায়িত্বহীন, আমাদের কখনোই কল্পনা করতে পারছি না। মানে একটা রাষ্ট্রের যে সরকার এবং সরকারের যে সহযোগী যারা আছেন, তারা এত উদাসীন, আমাদের বোধগম্যই হয় না। এই ছাত্রগুলো যদি আজকে প্রায় 3 মাস, 96 বা 98 দিন হবে, এই 3 মাস 8 দিনে তারা এই ছাত্রদের সঠিক ট্রিটমেন্টটা দিতে পারলো না। এখানে শুধু ছাত্র না, বৈষম্যবিরোধী আন্দোলন করতে যুবকরা হয়েছে আহত, এদেরকে একটা সঠিক ট্রিটমেন্ট দিতে পারলো না, তাদেরকে মানে যথাযথ ঔষধের ব্যাকআপ দিতে পারলো না, তাদেরকে যথাযথ ব্যবস্থা করতে পারলো না। তারা বসে বসে শুধু উপদেষ্টা নিয়োগ, একে নিয়োগ, ওকে ওই জায়গায় বসাও, ওকে ওই জায়গায় বসাও, এই বসাও, সেই বসাও, এই হচ্ছে তাদের গ্রুপ। আজকে এই 3 মাসে তারা আইন শৃঙ্খলা এখন পর্যন্ত ঠিক করতে পারেনি। 3 মাসে পুলিশকে অ্যাক্টিভ করতে পারেনি। 3 মাসে যে পরিমাণে অপরাধ হচ্ছে এখনও, তার কিছুই কন্ট্রোল করতে পারছে না তারা। তাহলে তাদেরকে দায়িত্ব কি দেওয়া হয়েছে শুধুমাত্র ওখানে বসে বসে কি কাগজপত্র দেখানোর জন্য নাকি? ওখানে অফিস তো আপনাদের জন্য, অফিসটা ঠিক আছে, কিন্তু আপনাদের তো দায়িত্ব আছে, একটা বোধ আছে। আপনারা কি কখনো এই দায়িত্ববোধটাকে এখনও করতে পারছেন? অবশ্যই না। যদি করতে পারতেন, তাহলে গতকালকে ছাত্ররা কেন আন্দোলন করতে নামলো? বৈষম্য বিরোধী আহত ছাত্ররা ওখানে নেমেছে, এবং 2 জন সমন্বয়ক সারজিৎ এবং আবদুল্লাহকে রেখে বলা হয়েছে 4 জন
কি 5 জন উপদেষ্টাকে নিয়ে আসতে তারপর তাদেরকে ছাড়া হবে। এবং তারপর যাওয়ার পরে তারা ক্ষমা চাইলেন, আপনারা ক্ষমা চাইলেন। আপনাদের কি একবারও চিন্তা করা উচিত ছিল না যে রাষ্ট্রটা এই ছাত্র জনতা শ্রমিক মিলে এত রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তের জায়গায় আপনারা বসে আপনারা তামাশা করছেন না? ভেবেন না এই তামাশা কিন্তু জনগণ বরদাস্ত করবে না। আপনাদের বিপদ আসবে আপনারা যদি সঠিক স্টক হোল্ডারদের নিয়ে না বসেন, আপনাদের বহু বিপদ আসবে। দেখলাম এই আসিফ নজরুল সাহেবের যে ঘটনাটা ঘটছে, এবং এটার ঘটনার পিছিয়ে আওয়ামী লীগের যেই পতিত স্বৈরাচারের যারা দোষর তারা এই ঘটনাগুলো ঘটেছে। উপদেষ্টা আসিফ নজরুল স্যার বললেন, আমাদের বাংলাদেশের পাশে রাষ্ট্র কোনো বন্ধু নেই। আচ্ছা, আপনার বাংলাদেশের রাষ্ট্র বাদ দেন, আপনার যেই টেবিলে বসেন সেই আশেপাশের টেবিলে বন্ধু আছে কিনা এটা জিজ্ঞাসা করেন। আপনার যে আশেপাশে যেই টেবিলে বসে থাকেন সেই টেবিলের আশেপাশে ষড়যন্ত্র কয়জন করে এটা দেখেন। মানে এই দেশে আওয়ামী লীগকে পতিত স্বৈরাচারকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য অনেকেই কাজ করছে, সেটা আপনি অনুধাবন না করলে জনগণ কিন্তু এখন অনুধাবন করতে পারে। সেটা তো সম্ভব নয়, সফল হওয়া সম্ভব নয়। কারণ আপনি দেখবেন যে এই রাষ্ট্রের যে অবকাঠামো 17 বছরে যে ধ্বংস করেছে, সেই ধ্বংসের পিছনে এই পতিত স্বৈরাচারের দোষরাই দায়ী। পতিত স্বৈরাচার নিজে তো দায়ী, সেই সঙ্গে এই পতিত স্বৈরাচারের দোষরাও দায়ী। সুতরাং এদেরকে বিশ্বাস করা যাবে না। আপনি কেন বিশ্বাস করছেন এদেরকে? আপনার সাথে বৈষম্যবৃদ্ধি যদি কেউ দেখাও করতে যায়, তাও নাকি পিএস সাহেবের অনুমতি নীতি সপ্তাহ 2 পার হয়ে যায়। বৈষম্যবৃদ্ধি আন্দোলন তো শুধু বৈষম্য ছাত্ররা করে নাই, এটা সবাই করেছে, ছাত্র জনতা, রিক্সা, ভ্যান, সবাই। আপনার সাথে ভ্যানওয়ালারও কথা বলার দুঃখের কথা প্রকাশ করতে পারে, আপনি তাকে স্পেস দিবেন। সেই জায়গাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করলেন, ওখানে গিয়ে বেশি দিন টেকা যায় না। জনগণের ক্ষমতা যদি জনগণের কাছে না আসে, জনগণ কিন্তু আবার টেনে হিচড়ে নামিয়ে দেয়। এটা কিন্তু ইতিহাসে অনেক জায়গায় আছে। জনগণ কিন্তু ভালো নেই। উপদেষ্টা হলেন আজকে 90 দিন, দ্রব্যমূল্য 80-85 টাকা শুধু আলুর কেজি হয় নাকি? পুরানো আলুর কেজি তা আমার জীবনও শুনিনি। 1 কেজি পেঁয়াজের দাম 160 টাকা। কী করে সম্ভব? এটা কী করে সম্ভব? পাবলিক চায় কি জানেন? পাবলিক চায় যারা নতুন আসছে তারা একটু ভালো করে দেশটাকে চালাক। এই যে যেখানে সেখানে মব জাস্টিসের মতো অ্যাক্টিভিটিস করা, এটা তো করতে দেওয়া যাবে না। কোনো লোক যদি কোনো দলের সমর্থন থাকে তাতে সমস্যা নেই, তো থাকুক, আমার তো সমস্যা নাই। ওই দলের প্রধান তো দেশে নাই, ও জীবনে 20 বছরে আসতে পারবে না, সেটা আমরা ভালো করে বুঝি। কিন্তু তার সমর্থনের কথা ব্যক্ত করতে গেলে যদি সবাইকে তাকে মারধর করে, তাতে সমস্যা। ওর যদি কোনো অন্যায় করে থাকে তাকে আইনশৃঙ্খলা বাহিনী ডেকে এনে তাকে ধরিয়ে দেওয়া হোক, সমস্যা কোথায়? তো আমরা এগুলো দেখছি, এগুলো আমরা সামনে দেখতে চাই না। আপনারা অতি দ্রুত এগুলোকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন, সমস্যা হবে। এবং আপনি দেখছেন যে স্টক হোল্ডার যারা আছে এই দেশে, তারা কিন্তু ধীরে ধীরে আপনাদের বিরুদ্ধে যাচ্ছে। সুতরাং এই বুলিকে বন্ধ করতে হলে আপনাকে সঠিক পথে হাঁটতে হবে, সঠিক জায়গায় হাঁটতে হবে। আমার সবচেয়ে অবাক লাগে, আমি হাইকোর্টের এক সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে গিয়েছিলাম একটা পরামর্শের জন্য। তিনি আমাকে যেই উত্তরটা দিয়েছেন, আমি বললাম যে ভাই আমি এটা কীভাবে কেমনি কী করব। তিনি বলছেন এইটা করার জন্য আইন মন্ত্রণালয়ের পারমিশন নিয়েছেন, তারপর আমি আপনার সাথে কথা বলবো। এটা কি ভাই? একজন হাইকোর্টের সহকারী অ্যাটর্নি যদি বলে তিনি হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে তার সাথে কথা বলতে হবে, তো আমার পারমিশন নিতে জীবন চলে যাবে, তা আমি তার সাথে কি পরামর্শ নেব? রাষ্ট্রীয় জায়গায় এই ধরনের লোককে আমরা কখনোই দেখতে চাই না। সুতরাং আপনাদেরকে খেয়াল করতে হবে যে আপনারা কাকে নিয়োগ দিচ্ছেন এবং সে আসলে যথাযথ লোক কিনা এবং তার সঠিকতা আছে কিনা সেটা জাস্টিফাই করা দরকার। আপনারা সেগুলো না করে যেহেতু নিয়োগ দিচ্ছেন, এর দায়ভার কিন্তু আপনাদের কাঁধেই যাবে। এবং যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে কিন্তু রশির দড়ি, ফাঁসির দড়ি গলায় কিন্তু আপনাদেরই পড়বে, অন্য কারো কাছে পড়বে না। খেয়াল করবেন এগুলো।